একেবারে খবরের রান্নাঘর থেকে, নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে সরাসরি আপনাদের সামনে নিয়ে আসবো জেলার বিভিন্ন সমস্যা, বেআইনি অবৈধ কাজ যা করতে গিয়ে নিউজ 18 বাংলার সাংবাদিকদের চাপে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন অফার আসছে, শুধু তাই নয়, হামলা হচ্ছে নিউজ 18 বাংলার সাংবাদিকদের। তবে প্রথম খবর অবশ্যই বেতাজ বাদশাহ শাহজাহান খান, শেখ শাহজাহান। তিনি কোথায়? তাকে তার ধরা যাচ্ছে না কেন? চার দিন হয়ে গেল, তারপরেও তো তিনি অধরা। আবার গতকাল রাত থেকে তিনি ধৃত, গ্রেফতার হয়েছেন, এরকমটাই জোর জল্পনা। কিন্তু শাহজাহান কোথায়? 4 দিন পরেও কেন অধরা শেখ শাহজাহান? এই প্রশ্নটাই বারবার উঠছে। পুলিশের ব্যর্থতা কিনা দেখুন। মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন। যে লোকটা বাড়িতেই আছে, এলাকায় আছে, এলাকা ছেড়ে যায়নি, তার নামে লুকআউট নোটিশ জারি করছে। এবার তার গ্রেফতারি নিয়ে জল্পনা। সোমবার গভীর রাত থেকে এ নিয়েই সরগরম সন্দেশখালী। যদিও শাহজাহানের গ্রেফতারের খবর স্বীকার করছে না তার পরিবারও। আমার সঙ্গে এখনো পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি। যেটুকু আমি যা খবর দেখছি সেটা আপনাদের মাধ্যমে, যে এসটিএফ নিয়ে গেছে এরকম, এটা তো আমার চোখে এখনো পড়েনি। পুলিশ তো অটোমেটিকলি বাড়ির সামনে আছে যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকেই। শুক্রবার থেকে সোমবার 4 দিনের বেশি সময় ধরে নিখোঁজ শেখ শাহজাহান, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য এবং সন্দেশখালীর দাপুটে নেতা। 4 দিন পার হলেও কেন ধরা পড়লেন না শাহজাহান? স্বাভাবিকভাবে এই নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। শাহজাহান মারাত্মক ধরনের অপরাধী নন, ফলে তার পক্ষে যেখানে সেখানে গা ঢাকা দেওয়া সম্ভব নয়। নেতা হিসেবে যে জীবনযাপন তিনি করতেন, তারপর ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দেওয়াও সম্ভব নয়। ফলে এ রাজ্যে এমন বড় মাপের কোনো অভিযুক্ত নেতাকে খুঁজে বার করা পুলিশের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। সেই কারণেই পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে নিউজ 18 বাংলা। আর ধাক্কা তো ইডিরও। ইডির ডিরেক্টর চলে এসেছেন গতকাল রাতে। আজকে একেবারে ইডি, সিআরপিএফ, সিআইএসএফ, তার সঙ্গে আয়কর, ব্যাপক বৈঠক, বড় বৈঠক। ইডি কৌশল বদল করতে চলেছে, গোপনীয়তা বজায় রাখবে এবার ইডি বিভিন্ন অভিযানে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। কোথায় কোথায় গোপনীয়তা বজায় রাখবে, কার কার কাছে গোপন থাকবে ইডির অভিযান, কি বলা হচ্ছে? এর আগে আমরা কিন্তু এই খবর সম্প্রচার করেছিলাম এবং সেই খবরে কিন্তু কার্যত শিলমোহর। মূলত যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় একাধিক ইডির পক্ষ থেকে বলা হচ্ছে, যখনই কোনো নিয়োগ বা দুর্নীতি থেকে শুরু করে কোনো দুর্নীতির খবরে তখন একেবারে তারা যখন ঝাঁপিয়ে পড়ছে, যখন এই ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কিন্তু একাধিক সীমান্তবর্তী এলাকার যোগ উঠে আসছে, একরকম বাংলাদেশ যোগ কিন্তু উঠে আসছে। যেমন শেখ শাহজাহানকে তারা উদাহরণ দিচ্ছে। সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় যখন যেদিনকে মূলত 4 দিন আগে যখন তারা গেল শেখ শাহজাহানের বাড়িতে, ঠিক সেই সময় কিন্তু সরাসরি একেবারে তারা হামলার মুখে পড়তে হলো। যে ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে সরাসরি পুলিশকে কিন্তু কোনোভাবে তারা ইনফরমেশন দিতে চাইছে না কোথায় যাবে তার, কারণ খবর কিন্তু তাদেরকে লিক হয়ে যাবে, এমনটাই তারা মনে করছে। সেই জন্যই আজকে ইডি ডিরেক্টর মূলত কৌশলী এক বৈঠক করেন। শুধুমাত্র সিআইএসএফ বা বিএসএফ। হ্যাঁ অনুপ, কি সাপোর্ট পাবে এই নিয়ে মূলত আজকে রুদ্ধশ্বাস বৈঠক এবং ইডি অনেকটা কৌশলী মনোভাবে কিন্তু এই বৈঠক করতে চাইছে। বৈঠক এবং ইডি অনেকটা কৌশলী মনোভাবে কিন্তু এই বৈঠক করতে চাইছে, যা বৈঠকও কিন্তু কার্যত ঠিক হয়েছে। যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালাবে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বাড়তি সহযোগিতা নেবে, কিন্তু লোকাল থানা বা পুলিশকে তারা না জানিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চালাবে বলে এমনটাই ইডি সূত্র। এর আগে তো বারবার অভিযোগ উঠলো যে এই অভিযানে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে পুলিশকে জানানো হয়নি, পুলিশ তো অভিযোগ করলো। তার মানে পুলিশকে না জানিয়ে এবার অভিযানের কৌশল। একেবারে কেন্দ্রীয় সংস্থার ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত টাকা উদ্ধার বা কোনো গোপন তথ্য অনুযায়ী তাদের নির্দিষ্ট কোনো নিয়ম থাকে, সেই নিয়মের মাধ্যমে কিন্তু তারা এই তল্লাশি অভিযান করে। তারা মনে করছে যদি কোনো আইন শৃঙ্খলা সেখানে আগে থেকে অবনতি হয় তাহলে লোকাল থানাকে তারা জানাতে পারে, কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা সেখানে অবনতি হয়নি, কিন্তু সেই জায়গায় গোপন কোনো বিষয়ে তল্লাশি করতে যাবে, কিছু উদ্ধার করতে পারে, সেক্ষেত্রে আগে থেকে পুলিশকে জানালে সেই তথ্য কিন্তু ফাঁস হয়ে যাবে। সেই কারণেই সেই সমস্ত সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নেবে এবং তারপরেই কিন্তু সেই সমস্ত এলাকায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান চালাবে বলে এমন খবর।
আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন। একদম গঙ্গাসাগর মেলা, ইতিমধ্যেই গঙ্গাসাগরে ঘুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সেই মঞ্চ থেকে রাম মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ মমতার, ভোটের আগে গিমিকের অভিযোগ, ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম, বন্ধ হয়ে গিয়েছিল। ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম। এবার দেখাবো বেআইনি অবৈধ কাজ। হ্যাঁ, এখনো পুকুর ভরাট চলছে, বাদুড়িয়ায় পুকুর ভরাট চলছে। ফোন এলো আমাদের প্রতিনিধিদের কাছে, কোনো কিছু করা যাবে, মিটমাট করা যাবে, কিছু দেবেন, কিছু নেব, কিছু দেব, এই সব। আর কালনায় নয়ানজুলিতে দোকান তৈরি হচ্ছে, নয়ানজুলি ভরাট করে সেই নিয়ে অবরোধ। দেখুন। 2 বিঘার বিশাল পুকুর, এই পুকুরটাই ভরাট চলছে। আর্থ মুভারে করে ফেলা হচ্ছে মাটি। এ ছবি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত অফিসের রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে আবু সালাম মণ্ডলের করাত কল, তার পাশেই পুকুর। এই পুকুরটাই বুজিয়ে ফেলা হচ্ছে দিনে দুপুরে। এই খবর করা যাবে না বলে নিউজ 18 বাংলার প্রতিনিধির মোবাইলে ফোন করে হুমকি পুকুর ভরাটকারীর। বলছে পুকুরে পাড় ভেঙে গিয়েছিল, তো এবার এই পাড়টা ওখানে মানে এ করার জন্য মাটি ফেলে জাম করে দিয়েছে। কালকে জেসিবি এসে ছেলে মানে ভেতর দিয়েছে। না দাদা, আমি দেখেছি, আমি একদম ছবি তুলেছি, দেখেছি, আমার সঙ্গে ভিডিওর কথা হয়েছে। একটু ভয় করছিল, বলছিল একটু মানে নাম দেখানো না ওঠে পেপার টেপারে, একটু নাম তো সবটাই উঠবে দাদা। ব্যাপারটা কোনো মানে চাপা যাবে না স্যার। না 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 না। নিউজ 18 বাংলার প্রতিনিধিকে হুমকি দেওয়া হচ্ছে, অথচ পুকুর ভরাট নিয়ে নাকি কিছুই জানেন না পুকুরের মালিক। পুকুরটা বন্ধ করছেন কেন? ও বাবা, হ্যাঁ আপনি জানেন না পুকুর বন্ধ করা তো বেআইনি? আপনি জানেন না? না আমি জানি না, আমি থাকি না তো এখানে। বাগজোলা গ্রাম পঞ্চায়েতের একদম উল্টো দিকে একটা কোয়াতকল আছে, আবু সালাম মণ্ডল। কোয়াতকলের গায়ে যে পুকুরটা আছে সেই পুকুরটা অবৈধভাবে বন্ধ করছে মাটি দিয়ে। কবে করছে না, আমার কাছে কোনো খবর নেই। মানে যার নিজের পুকুর সেই বন্ধ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বিএলআর সাহেবের সাথে কথা বলে নিচ্ছি, দেখছি উনি কি বলেন। পূর্ব বর্ধমানের কালনায় আবার নয়ানজুলি দখল করে দোকান তৈরির চেষ্টার অভিযোগ। এ নিয়েই মঙ্গলবার তুলকালাম। কালনার জিউধরায় রয়েছে একটা নয়ানজুলি, এই এলাকার নিকাশির বড় ভরসা। সেই নয়ানজুলিতেই বসানো হয়েছে সিমেন্টের খুঁটি। স্থানীয়দের অভিযোগ, এই নয়ানজুলির ওপর তৈরি হবে দোকান। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি, পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ঘাসফুল শিবির। এ নিয়েই মঙ্গলবার পান্ডুয়া রোড অবরোধ, পুলিশের সামনে বিজেপি তৃণমূল বচসা। দোকানটা তৃণমূলের নেতারা করছে, মানে তারা প্লট কেটে ভাগ করে মানে কারো কাছে হয়তো বিক্রি করেছে কিছু টাকার বিনিময়ে, তাই জন্য কালকে বেড়া দিয়েছে, আজকে মানে একদম দোকান ঘরে তুলছে পিলার দিয়ে। বিজেপির ওখানে দেখুন ঝান্ডা পুঁতে রেখেছে একটা পার্টি অফিস এবং কিছু লোককে বসানোর পরিকল্পনা ওরা করছিল। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি এখানে কোনো দোকান থাকে, আপনারা যেটা বলবেন সেটা আমরা করব। আর আমি নয়নজলির এই জায়গা দখল করে বসে আছে বিজেপির কর্মীরা। বাদুড়িয়া এবং কালনা থেকে অনুপম সাহা এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা। ভীমরুলের চাকে কি ঢিল মেরেছি নাকি আমরা, বুঝতেই পারলাম না। এদিকে আমাদের ওপরে হামলা হলো, বাজি ফাটাতে গিয়ে আহত কিশোর, এবং তাতে আমরা খবর করতে গেলাম আমাদের প্রতিনিধি আনিসুদ্দিনের ওপর। হামলা, আনিসুদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সেই সময়। কেন হামলা, কি অপরাধ আমাদের? আর অপরাধ তো খবর দেখানো, অপরাধ তো আসলে বেআইনি অবৈধ কাজ দেখানো। সেইগুলো দেখাতে গেলেই
হামলার শিকার আমাদের প্রতিনিধিরা। আপনাদেরকে আগেই বললাম ডায়মন্ড হারবারে আহত কিশোর ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি, ঘটনাস্থলে পুলিশ গেছে। অন্তত ভাজি ও ফাটাতে যাক বা গুলি নিয়ে খেলতেছে, হাতটা একটু কমজোরি হয়েছে, পাটা হয়েছে, ওকে নিয়ে হসপিটালে এসেছি, ডাক্তার স্যাররা দেখছে। এখন পর্যন্ত যেটুকু আমরা পাড়া প্রতিবেশী বা বিশেষ করে ওর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে যেটুকু আমরা পাচ্ছি, তাতে করে ও সবাই বরাতের সময়কার কিছু বাজি ছিল, তার মধ্যে হয়তো কিছু নিষিদ্ধ বাজিও থেকে থাকতে পারে, সেইখান থেকেই এই দুর্ঘটনাটা ঘটেছে। যদিও আমরা আরও ভালো করে এটা একদম প্রাথমিক স্তরে আছে, আমরা ভালো করে আমরা দেখি। আর ওই একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিজেপির পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ব্রিজ নয়, সেতু না, একটা সাঁকো তৈরি, তাতেও শর্ত দিচ্ছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। দেখুন, সাঁকো তৈরিতেও তোলাবাজি। হুগলির খানাকুলে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, তোলা না পাওয়ায় বাঁশের সাঁকো তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। খানাকুলে মুন্ডেশ্বরী নদী, বর্ষায় এই নদীর জল বাড়লে নৌকা চলে, অন্য সময় সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হয়। নৌকা পারাপার এবং সাঁকো তৈরির দায়িত্বে ফেরিঘাট কর্তৃপক্ষ। নৌকায় হোক বা সাঁকো, নদী পেরোতে টাকা দিতে হয়। কয়েক মাস আগে খানাকুলের নতিবপুরের সাঁকো চওড়া করার কাজ শুরু করে ফেরিঘাট কর্তৃপক্ষ। অভিযোগ, এই নদী পারাপার থেকে যে টাকা ওঠে তার ভাগ চান বিজেপির পঞ্চায়েত প্রধান। এতে রাজি না হওয়ায় বিজেপির পঞ্চায়েত প্রধান সাঁকো তৈরির কাজই বন্ধ করে দেন বলে অভিযোগ। প্রধান সাহেব বললেন আমাদের এখানে ঘাটের শেয়ার দিতে হবে, আমরা তাও রাজি হয়েছিলাম, হ্যাঁ, যে দেবো। ওনারা বলছেন ফিয়ে দিতে হবে, মানে আমার যে 9 থেকে 10 লাখ টাকা ঘাটের যে খরচা, সেই টাকাটা দিবেন না, ওদিকে এমনিতে 5 লাখ টাকা ছেড়ে দিতে হবে। ওখানে ব্রিজ তৈরি করতে আসে, সেই হিসাবে বললাম যে ঠিক আছে ব্রিজ করছেন করুন, কিন্তু খুঁটিগুলো যেন কাঠের দাও। টোটো উল্টে পড়ে গেছে, এমনকি প্রেগনেন্ট মহিলাও ওখান দিয়ে পড়ে গেছে। সেই হিসাবে আমি পরিষেবা মানুষের দেওয়ার জন্যই আমি এই বার্তা নিয়ে ওদের কাছে গেছিলাম, তাই জন্য আমার জন্য মিথ্যা অভিযোগ করছে। সুশান্ত ঘোষ সমস্ত জায়গায় কাটমানি খাওয়ার জন্যে উদ্গ্রীব, তাই একজন নির্দিষ্টভাবে যিনি টেন্ডার পেয়েছেন তিনি কাজ করছিলেন এবং করেও ছিলেন। ওই সুশান্ত ঘোষ এই প্রধানদেরকে সামনে নিয়ে এসে এইসব চব্য করছে। প্রায় 1 কোটি টাকার উপর ইনকাম করে তৃণমূলের নেতারা। তাহলে বলেছে এত টাকায় যখন আপনারা ইনকাম করছেন, অত অল্প টাকায় ডাক নিচ্ছেন, তাহলে বাকি টাকায় আপনারা ভালো করে সুন্দরভাবে কাঠের ব্রিজ তৈরি করুন। মাছের ব্রিজ তৈরি করে আপনারা কোটি টাকা কামাবেন, এটা কখনোই হতে পারে না। খানাকুলের নতিবপুরের বেশ কয়েকটি গ্রামের বড় ভরসা এই সাঁকো। নদী পেরিয়ে সহজেই হাওড়ার উদয়নারায়ণপুরে যাওয়া যায়। সারা বছরই সাঁকোর উপরে চাপ থাকে, তাই সাঁকো চওড়া করার উদ্যোগ নেয় ফেরিঘাট কর্তৃপক্ষ। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধানের দাদাগিরির জেরে সেই কাজই বন্ধ। 4 চাকা গাড়ি তো যাচ্ছেই না, প্লাস এই আমরা যে বাইকে করে যাচ্ছি এই বালির উপর দিয়ে, এতে করে লোকজন কাছাড়ও খাচ্ছে, যেতে আসতে অসুবিধাও হচ্ছে খুব। ওটার একটা এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারি রিপোর্টটা আমরা পাঠাবো। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও 1 মাস ধরে বন্ধ কিন্তু বাঁশের সেতু তৈরির কাজ, যার জেরে ব্যাপক সমস্যায় এলাকার মানুষজন। কবে হবে এই বাঁশের সেতু তৈরির কাজ, সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। খানাকুল থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। এই তো দেখছিলাম একজন মহিলার বিরুদ্ধে অভিযোগ, ব্যাপক দুর্নীতির অভিযোগ, সরকারি জমি দখলের অভিযোগ, জাল পাট্টা করার অভিযোগ, পাট্টা জাল, আর কৃষকদের যে রিজার্ভ যে পাম্প, সেই পাম্পের কানেকশন কেটে দেওয়ার অভিযোগ। নিউজ 18 বাংলা খবর করার পরে আবার বিদ্যুৎ এলো, কৃষকরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানালেন। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, ওই মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? দেখো অয়নদা, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিন্তু ওই মহিলার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, কারণ এই মহিলা এতটাই প্রভাবশালী যে এই মহিলা কিন্তু বেআইনিভাবে জাল পাট্টা বানিয়ে পুলিশকে সঙ্গে নিয়েই কিন্তু সেই জমি জবরদখল করতে যান। প্রভাব কতটাই বুঝতে পারছো। এবং এর পাশাপাশি তিনি যে বাড়িতে বসবাস করছেন জলঙ্গি নদীর তীরে, একদম নদীর পাড় দখল করে কৃষি জমি দখল করে কিন্তু সেখানে নির্মাণ কাজ করেছেন এবং সেই বাড়িতে রীতিমতো গাঁজার চাষ করেছিলেন, কিন্তু পুলিশের তার টিকিট হওয়ার ক্ষমতা হয়নি। অবশেষে গ্রামবাসীরা কিন্তু প্রতিরোধ গড়ে তোলা কিছুটা হলেও পিছু হটেছে ওই মহিলা, কারণ এই যে
জলঙ্গি নদীর তীরে শম্ভুনগর গ্রাম। এই শম্ভুনগর গ্রামে রয়েছে 10 কাঠা কৃষি রিভার পাম্পের জমি। এই জমিতে রয়েছে পাম্প হাউস এবং এই পাম্পের ওপর নির্ভরশীল প্রায় 400 বিঘা জমি। এবং এই জমিতে একটা পাট্টা বানিয়ে ওই মহিলা জমির জায়গা দখল করার চেষ্টা করে গত 2 জানুয়ারি সকালবেলায়। এবং সেখানে বিরাট প্রভাবশালী, এতটাই প্রভাবশালী যে ওই মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না। এ তো ভয়ঙ্কর। গতকালকে নিউজ 18 বাংলায় যে আমাদের খবরটা বেরিয়েছিল সেটার উপর ভিত্তি করে আমাদের প্রশাসনিক লেভেলে প্রশাসনের লোক, থানার লোক, পুলিশ এসেছিল আজকে, ইলেকট্রিসিটি বোর্ডের লোক, সেচ দপ্তরের লোক, ওরা এসে আমাদের সেই আইসোলেটরটি তালামুক্ত করে আইসোলেটর তুলে দেয়। আমাদের সেচের কাজ এখন চালু হলো। এই সব কিছুর জন্য ওই প্রভু দায়ী, এর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর সব কিছু তুলে ধরার জন্য আমাদের যে নিউজ 18 বাংলা, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যা দেখলাম এই জায়গাটা আমাদের কৃষ্ণনগর 1-এর মধ্যে নয়, এটা হচ্ছে শটডাঙ্গা, এটা নবদ্বীপ ব্লকের মধ্যে। এনারা একটা পাট্টা দেখাচ্ছেন, পাট্টাটা নবদ্বীপ ব্লক দিয়েছে কিনা সেটা ভেরিফাই না করে বলা সম্ভব না। আর আমাদের কৃষ্ণনগর 1 বিএলআর থেকে এরকম কোনো কাগজপত্র বা অনুমতি কাউকে দেওয়া হয়নি। ইন্সপেকশনটা করতে এসেছি, বিএল অ্যান্ড এলআরও আমাকে পাঠিয়েছেন সেই জন্য। ব্রেকলেস আমার বাংলা এবার দেখাবো সোনার দোকানের মালিকরা কিভাবে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। রানাঘাট, পুরুলিয়া, মেদিনীপুর, জলপাইগুড়ি, মালদা, চাঁচল, এই সব জায়গায় পরপর সোনার দোকানের ডাকাতি, কোটি কোটি টাকার সোনার লুট গয়না। এবার সোনার দোকানের মালিকরা তারা চাইছেন আগ্নেয়াস্ত্র। তাদের নিজেদের তো রক্ষা করতে হবে। দেখুন, ভর সন্ধে ভরা বাজারে ডাকাতি, গুলি, সোনার দোকানে লুট। মালদার এই ঘটনায় আতঙ্কে সোনা ব্যবসায়ীরা। শুধু মালদা নয়, গত কয়েক মাসে বারবার দুষ্কৃতীরা টার্গেট করেছে সোনার দোকান। আত্মরক্ষা এবার তাই আগ্নেয়াস্ত্র রাখার কথা ভাবছেন জলপাইগুড়ির সোনা ব্যবসায়ীরা। অনেকে আর্মস লাইসেন্স চেয়ে আবেদনও করেছেন। সম্পূর্ণ দোকান খুলে ব্যবসা করতে পারছে না, আর এই আতঙ্কের মধ্যে দোকান বন্ধ রাখতে হচ্ছে। আর যে আমাদের যদি লাইসেন্স, বন্দুকের লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়, তাও তো একটু মনে জোর থাকবে। আমরা এই ব্যাপারে পুলিশের নিরাপত্তার দাবি ইতিমধ্যে জানিয়েছি এবং তার সাথে সাথে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে অস্ত্র ব্যবহারের অনুমতিও আমাদের কিছু কিছু সদস্য চেয়েছেন। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সেগুলোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে। সিসি ক্যামেরা, পুলিশের টহল সবই আছে, তারপরেও আত্মরক্ষায় নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে চাইছেন সোনা ব্যবসায়ীরা। জলপাইগুড়ি জেলা পুলিশ জানিয়েছে একাধিক সোনা ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছেন। বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। সোনার দোকান, কোটি কোটি টাকার ব্যবসা, সেখানেই নজর ডাকাত দলের। এতে আতঙ্ক। গত কয়েক মাসে মালদার একাধিক সোনার দোকানে ডাকাতি হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট হয় কোটি কোটি টাকার সোনার গয়না। যে কাস্টমারগুলো সন্ধ্যের পরে আসে তারা কিন্তু এখন আসতে ভয় পাচ্ছে দোকানে। আমরা কিন্তু আর 8টার পরে দোকান খোলা রাখতে পারছি না ভয়ে। বহু মানুষ সিসি ক্যামেরা লাগিয়েছেন। যেসব দোকানদাররা আর্মস গার্ড রাখতে পারবেন তারা আর্মস গার্ড প্রোভাইড করুন, কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু ভীত সন্ত্রস্ত। পশ্চিম মেদিনীপুরের সোনা ব্যবসায়ীরাও আতঙ্কে। নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ তারা। নিউজ 18 বাংলা। 2 মাস ধরে চা বাগান বন্ধ। তার মানে ভাবতে পারছেন 2 মাস ধরে খাবার কি অবস্থা, চিকিৎসার কি অবস্থা। এই চা বাগান বন্ধ। সেই চা বাগান বন্ধে এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি আমরা, বাগডোগরার তীরহানা চা বাগানের কর্মীরা চরম সমস্যায়। দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম অবস্থা। প্রশাসন কোনো ব্যবস্থা নেবে? দেখুন তো। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে আপার বাগডোগরায় তীরহানা চা বাগান। বোনাস নিয়ে টালবাহানার জেরে গত 10ই নভেম্বর থেকে চা বাগান বন্ধ। এতে চরম সংকটে চা বাগানের কর্মীরা।
2 মাস চা বাগান বন্ধ। চা বাগান কর্তৃপক্ষ একটা হাসপাতাল চালাতো, সেটাও বন্ধ। কেটে দেওয়া হয়েছে জলের কানেকশন। এই বাগানে কাজ করতেন প্রায় 1200 কর্মী। বাগান বন্ধ থাকায় তারা চরম বিপাকে। পকেটে টাকা নেই, দুবেলা খাবার জোটানোই এখন চিন্তার। কাজের খোঁজে অনেকেই চলে গিয়েছেন ভিন রাজ্যে। যারা রয়ে গিয়েছেন তারা দিনমজুরি করেন। কখনো কাজ জোটে, কখনো জোটে না। ये बागान तो हम लोग का 3 महीना से ये बंद है। अभी फैक्ट्री का लाइन कटा हुआ है, पानी भी मिलना मुश्किल है। दवाई वगैरह भी कहाँ मिलता है, नहीं मिलता है। दिन में एक बार जो खाना मिला तो मिला, वो भी तो नहीं मिला। बागान बहुत ज़्यादा चल रहे थे, बागान बंद हो गया है, वही चलना तो मुश्किल हो गया है। व्यवस्था तो पूरी खराब है, हालत तो ऐसी है, 2 वक्त के रोटी भी नहीं मिलता ठीक से। प्रॉब्लम हो रहा है स्कूल के लिए भी, खाने के लिए भी, और पानी का व्यवस्था भी नहीं। फैक्ट्री बंद हो गया। हम तो जल्द से जल्द बागान खुल जाए, हम तो यही चाहते हैं जो कि परिवार को पेट भर सके। চা বাগানে কাজ নেই। বাগান খোলার দাবিতে বেশ কয়েক দফা অবরোধ বিক্ষোভ করেন শ্রমিকরা, কিন্তু বাগান খোলেনি। অভিযোগ, এই পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে নারী পাচার চক্র। এরকম পাচার হয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, কতজন মারা গেছে। আরো যদি এরকম করে বাগানটা বন্ধ থাকে তাহলে তো আমরা না খাইয়ে মানে মরার মতন এই অবস্থা হয়ে গেছে। এইটা নিয়ে আমি চাই কি রাজ্য সরকার মতন জানি আমাদের এই আওয়াজটা শুনুক আর কিছু ব্যবস্থা করুক। আমরা জানা নেই যে ওইখানে পানীয় জলের অভাব আছে বা আমাদের স্বাস্থ্য কোনো অসুবিধা আছে। হ্যাঁ, বাগানটা সত্যি বন্ধ আছে, এটা আমরা জানিয়েছি। খুব তাড়াতাড়ি বাগানটা খোলার দিকে এগোচ্ছে। কিছু বোনাস নিয়ে একটা সমস্যা ছিল, যার জন্য কিন্তু বাগানটা বন্ধ ছিল। তবে খুব তাড়াতাড়ি বাগান খুলছে, এটা আমাদের আশা। 2 মাস ধরে বন্ধ চা বাগান। দ্রুত স্থানীয় প্রশাসন এই চা বাগান খোলার ব্যাপারে সদিচ্ছা দেখা চাইছেন চা বাগান শ্রমিকরা। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আমরা দেখিয়েছিলাম মহিষাদলে রাজবাড়ির সামনে আবর্জনার স্তূপ, পর্যটকরা যান। আমরা দেখিয়েছিলাম সেই আবর্জনা সরানো হচ্ছে না, আর এবার পর্যটকদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে আবর্জনা পরিষ্কারের জন্য। এটা কিভাবে নেওয়া যায় সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, 100 টাকা নেওয়ার পরেও নাকি আবর্জনা তোলাই হচ্ছে না, পরিষ্কারই হচ্ছে না। দেখুন, পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি পর্যটকদের কাছে চুম্বক। শীতের মরশুমে ভিড় বাড়ে, অনেকেই এখানে পিকনিক করেন। এতেই রাজবাড়ি চত্বরে জমছে আবর্জনার স্তূপ। অভিযোগ, নিয়মিত পরিষ্কারই করা হয় না। মহিষাদল রাজবাড়ি চত্বরে এই জঞ্জাল সাফাইয়ের নামে পর্যটকদের কাছ থেকে তোলা হচ্ছে টাকা। যারা রাজবাড়ি চত্বরে পিকনিকের জন্য ঢুকছেন তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে রসিদ, দিতে হচ্ছে 100 টাকা। এই রসিদে ছাপানো রয়েছে তৃণমূল পরিচালিত মহিষাদল পঞ্চায়েত সমিতির নাম। পর্যটকদের অভিযোগ, টাকা দিলেও আবর্জনা সাফাই করা হচ্ছে না। পিকনিক করার মতো সে যে পরিবেশ সেটা কিন্তু নেই। এরকম একটা জায়গা পেয়েছি যেখানে নোংরা আবর্জনা, প্লাস্টিক, বিভিন্ন ধরনের আগে হয়তো যারা ব্যবহার করে গেছে তাদের বিভিন্ন সেগুলো থেকে দুর্গন্ধগুলো ছড়াচ্ছে। পরিবেশটা খুব একটা ভালো লাগছে না। 100 টাকা করে চাঁদা চাইছে, কিন্তু অপরিষ্কার, চারদিকে জঞ্জাল পড়ে আছে, কোনো বাথরুম নেই। কি পরিষেবা পাচ্ছেন আপনারা এখান থেকে? কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বা বাথরুম নেই, কোনো কিছুই তো নেই। তবু ওরা বলছে আমাদের চাঁদাটা দাও। মহিষাদল রাজবাড়ি গত কয়েক বছরের তুলনায় ইদানিং পর্যটকের ভিড় প্রচুর এবং পিকনিক করছে, প্রচুর মানুষজন আসছে। তো সেখানে দাঁড়িয়ে হয়তো লেবার লাগানো আছে, সব জায়গায় এতটাই মানুষের ভিড়, সব জায়গায় হয়তো একসঙ্গে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই তারা করবে এবং আমরাও সেটা প্রশাসনিকভাবে দেখে নেব। যদি কোথাও অসুবিধা থাকে পরিষ্কার, সেগুলো আমরা দেখে নেব যাতে তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করানো যায়। রসিদ বিতর্কের মধ্যেই এলাকার মানুষ এবং পর্যটকরা দাবি করছেন অতি দ্রুততার সঙ্গে আবর্জনা মুক্ত হোক এই এলাকা। মহিষাদল থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মালদার হবিবপুরের বুলবুল চণ্ডীতে 2 দুষ্কৃতী দাপাদাপিতে ভয়ঙ্কর অবস্থা। যখন দেখাবো ছবিটা তখন আবার কেস দেবেন না যেন, প্লিজ। এই দেখুন, 2 ষাঁড়ের এমন তাণ্ডব, পুলিশ নামতে বাধ্য হলো মালদার হবিবপুরের বুলবুল চণ্ডীতে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি অবস্থা হয়েছিল?
একদমই, দেখো মালদা নালাগোলা রাজ্য সড়ক অত্যন্ত ব্যস্ততম রাস্তা। সেই রাস্তা ষাঁড়েদের গুতোগুতি লড়াইয়ের জেরে অবরুদ্ধ, দোকানপাট বন্ধ, হুলস্থুল খণ্ড, আতঙ্কে এলাকা ছেড়ে বাঙালের পথ চলতি মানুষজন। দীর্ঘক্ষণ স্থায়ী হয় এই লড়াই। প্রথমে স্থানীয় মানুষজন জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু এই দুই বিবদমান ষাঁড়কে লড়াই থামানো যায়নি। শেষ পর্যন্ত হবিবপুর থানায় খবর দেওয়া হয়। আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী আসেন। দীর্ঘক্ষণ চেষ্টায় পুলিশের হস্তক্ষেপে এই লড়াই থামে, ষাঁড় দুটিকে নিরস্ত করা যায়, লড়াই থেকে সরিয়ে আনা যায়। এরপর যান চলাচল শুরু হয়। তবে যেভাবে রাজ্য সড়ক 8 ঘন্টারও অন্তত 8 ঘন্টা এই ষাঁড়দের লড়াই সাক্ষী থাকলো, তার ফলে কিন্তু অবরুদ্ধ হয়ে যায় সড়ক, আর হইচই আতঙ্কে একদম হুলস্থুল কাণ্ড। ধন্যবাদ।